টুনি, কয়েকদিনের মধ্যেই আমাদের ঘর আলো করে সন্তান আসতে চলেছে। তুমি মা হতে চলেছো আর আমি বাবা হব। এসব ভেবেই তো আমার খুব খুশি লাগছে গো। আর তুমি দেখছি মন খারাপ করে বসে আছো। আমাদের সন্তান আসাতে কি তুমি খুশি হওনি নাকি? খুশি হব না কেন টোনা? সন্তান আসাতে কি মা কখনো মন খারাপ করে থাকে? আমি অনেক খুশি হয়েছি টোনা, কিন্তু এই সোনার মতো ডিমটা নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে গো, যে এই ডিমটা থেকে আবার কোনো প্রতিবন্ধী ছানা হবে না তো? আরে টুনি, কি বলছো এসব? ছানার ডিম না বের হতেই তুমি বাজে ভাবনা ভাবছো কেন? এখন সৃষ্টিকর্তা যদি প্রতিবন্ধী ছানা আমাদের দেয়, তাহলে আমরা তাকে ফেলে দিতে পারবো বলো? ভাগ্যে যা আছে তাই হবে। ফেলে দেওয়ার কথা বলছি না গো, আমি তো কখনো কারো ডিম সোনার মতো হতে দেখিনি, তাই ভাবছি কেন আমার ডিমটা এমন হলো। তাহলে তো তান্ত্রিকের কাছে যেতে হবে তোমাকে, হয়তো তান্ত্রিকই বলে দিতে পারবে কেন এমন সোনার ডিম দিয়েছো। চলো তাহলে আমরা ডিমটা নিয়ে তান্ত্রিক বাবার কাছে যাই। না, এই ডিম নিয়ে যাওয়া যাবে না। সোনার ডিম কেউ আমাদের কাছে দেখলে কেড়ে নিতে পারে, তাই ডিম বাড়িতে রেখেই তান্ত্রিকের কাছে যেতে হবে। এরপর টুনি আর টোনা তান্ত্রিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর কিছু দূর যেতেই পথে কাকুলির সাথে দেখা হয়ে যায়। কি রে টোনা টুনি, কোথায় যাচ্ছিস তোরা? বেড়াতে যাচ্ছিস বুঝি? না মানে, আসলে কাকুলি দিদি একটা সমস্যায় পড়ে গেছি, তাই তান্ত্রিকের কাছে যাচ্ছি। কি, তান্ত্রিকের কাছে যাচ্ছিস? কি এমন সমস্যায় পড়েছিস বল তো শুনি। এরপর টুনি কাকুলিকে সব কথা খুলে বলে, আর সব শুনে কাকুলির মনে অনেক লোভ জন্ম নেয়। হ্যাঁ হ্যাঁ, তোদের তান্ত্রিকের কাছে যাওয়াই উচিত। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি যা তোরা। বোকা টুনি, সোনার ডিম দিয়ে কখনো কেউ তান্ত্রিকের কাছে যায় নাকি? যেমন ডিম তেমনই তো ছানা হবে। সোনার ডিম থেকে সোনার ছানা হলে তো টাকা আর টাকা। যাক বাবা, ধনী হওয়ার একটা পথ পেলাম। এখন তাড়াতাড়ি টুনি সোনার ডিমটা চুরি করে নিয়ে যায়। কাকুলি এসব বলতে বলতেই টুনির বাড়িতে চলে আসে আর ঘরের ভিতরে ঢুকে সোনার ডিমটি নিয়ে তার বাড়িতে চলে যায়। অন্যদিকে টুনি আর টোনা তান্ত্রিকের কাছে অটোতে করে পাশের বনে চলে আসে। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, একটা সমস্যা নিয়ে আমরা আপনার কাছে এসেছি। আচ্ছা বল দেখি, তোদের কি সমস্যা আছে? এরপর টোনা তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। ঠিক আছে, আমি ধ্যান করে দেখছি ওই ডিম থেকে কেমন ছানা বের হবে। ওই ডিমের রহস্য পেয়েছি। বেশ কিছুদিন আগে কি তুই তোর বউকে আপেল কুড়িয়ে এনে খাইয়েছিলি? হ্যাঁ বাবা, কয়েকদিন আগে জঙ্গলে একটা আপেল কুড়িয়ে পেয়েছিলাম, আর সেটাই টুনিকে খেতে দিয়েছিলাম। এখানেই তো বড় ভুল করেছিস। ওই আপেলটি একটি নাগিন জঙ্গলে রেখেছিল। মা, মা, আমি খুব খিদে পেয়েছে মা, আমি কি এক্ষুনি খাবার খেতে দাও, নয়তো যে আমি মরেই যাব মা, মরেই যাব। মারে, এভাবে বলিস না, তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। এই তো একটা আপেল পেয়েছি। আর একটা আপেল যদি পেতাম তাহলে মেয়েটার পেট পুরোটাই ভরে যেত। এই আপেলটা এখানে রেখে আর একটা আপেল কুড়িয়ে নিয়ে তবেই বাড়ি চলে যাব। আর তো কোনো আপেলই দেখছি না, এই একটা আপেল নিয়ে চলে যাই, নয়তো যে মেয়েটার ক্ষুধার জ্বালা আরো বেড়ে যাবে। কি সর্বনাশ হয়েছে, আপেলটা এখান থেকে কে নিয়ে গেল? এখন আমি আমার ছানাকে কি খাওয়াবো? এইসব বলে কাঁদতে কাঁদতে নাগিন তার গুহায় চলে যায়, আর সেখানে গিয়ে দেখে তার ছানা খাবারের জন্য ছটফট করছে। মা, মা, খাবার, খাবার, আমি কি খাবার দাও মা?
আপেলটা কেউ না নিয়ে যেত তাহলে আমার মেয়েটাকে আজ হারাতে হতো না। কিন্তু যে আমার কুড়ুনো আপেলটাকে নিয়ে গেছে তার কখনো ভালো হবে না। আমি অভিশাপ দিচ্ছি, যে আপেলটা খাবে তার পেট থেকে এমন একটা ছানা হবে যে ছানা পুরো বনকে ধ্বংস করে দিবে। এই বনে আমি আমার মেয়েকে নিয়ে সুখে থাকতে পারলাম না, তাই কেউ সুখে থাকতে পারবে না, কেউ না। কি বলছেন তান্ত্রিক বাবা? এখন কি ওই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই? আছে, এই নে বিশুদ্ধ জল। এই জল যদি ওই ডিমের উপর ছিটিয়ে দিতে পারিস তবে এই ডিমটি সাধারণ ডিম হয়ে যাবে। উফ বাবা, বাঁচলাম। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তাহলে আসি এবার। কবুতর দাদা, খুব তাড়াতাড়ি অটো চালিয়ে আমাদের বনে নিয়ে যাও। কি টোনা, আমাদের সোনার ডিমটা কোথায় গেল? সোনার ডিম দেখে হয়তো কেউ চুরি করে নিয়ে গেছে। এখন চলো তাড়াতাড়ি বনে সবার বাড়িতে যাই, আর সব কথা খুলে বলে ডিমটা খুঁজে বের করতে হবে। কাকুলি দিদি, কাকুলি দিদি, বাড়িতে আছো? এই রে, এরা বুঝি আমাকে সন্দেহ করে আমার বাড়িতে ডিমের খোঁজে এসেছে। কিন্তু আমি এমন ভাব করব যেন বুঝতেই পারি না আমি ডিমটি চুরি করেছি। তোরা এসেছিস, তা ওই ডিমের কথা তান্ত্রিক কি বললো রে? তখন টুনি কাকলিকে সব কথা খুলে বলে। এখন ডিমটাই তো চুরি হয়ে গেছে, ডিমটা না পেলে কি করে সমস্যার সমাধান হবে বলো তো? তুমি কি কাউকে আমাদের বাড়ি থেকে যেতে দেখেছিলে? না রে টুনি, আমি তো কাউকে দেখিনি। আর তাছাড়া আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম না রে। তোরা বনের আরো বাড়িতে গিয়ে খুঁজে দেখ। কাকলির মুখে এমন কথা শুনে টোনা আর টুনি সেখান থেকে চলে আসে। আর এভাবেই বনে সবার বাড়িতে গিয়ে ডিম খুঁজতে থাকে, কিন্তু কারো বাড়িতেই তারা ডিম খুঁজে পায় না। অন্যদিকে লোভী কাকলি সোনার ডিমের উপর তা দিতে থাকে। ডিমটাতে ভালো করে তা দে, যেন তাড়াতাড়ি সোনার ছানা বেরিয়ে আসে। আর সোনার ছানা বেরিয়ে আসলে ওকে নিয়ে পাশের বনে চলে যাব, আর ওকে বিক্রি করে অনেক টাকা নিয়ে সুন্দর একটা বাড়ি বানাবো, আর গাড়িও কিনবো। ভাবতেই অনেক খুশি লাগছে। এসব বলতে বলতেই কাকলি ডিমে তা দিতে থাকে। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই সোনার ডিম থেকে সোনার ছানা বেরিয়ে আসে। আর সেই সোনার ছানা তার মুখ থেকে আগুন বের করতে থাকে। কে কি, এই ছানা মুখ দিয়ে আগুন বের করছে কেন? আগুন নেভাও বলছি, নেভাও। হায় হায় রে, এই ছানা তো আমার কোনো কথা শুনছে না। কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও, বাঁচাও। এ কি, এই ছানা তো দেখি আবার আমার দিকেই আসছে। পালাই বাবা, পালাই। এরপর কাকলি তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। আর সোনার ছানাটি আগুন বের করতে করতে বনের মধ্যে ঘুরতে থাকে। আর এভাবে পুরো বনে আগুন লেগে যায়। আর বনের সব পাখিরা এদিক সেদিক পালাতে থাকে। টুনি, টুনি, দরজাটা খোল। বাইরে যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। তাড়াতাড়ি তান্ত্রিকের দেওয়া জলগুলো সোনার ছানার উপর ছিটিয়ে দিতে হবে। এ কি, এত আগুন কোথা থেকে এলো? এরপর কাকলি টুনিকে সব কথা খুলে বলে। আর সব শুনে টুনি তাড়াতাড়ি করে তান্ত্রিকের দেয়া জলের বোতল নিয়ে সোনার ছানার কাছে চলে যায়। টুনি তো সোনার ছানার দিকে গেল। আমি বরং তাড়াতাড়ি ফায়ার সার্ভিসে ফোন দেই, নয়তো পুরো বন পুরো ছাই হয়ে যাবে। এরপর টোনা ফায়ার সার্ভিসে ফোন দেয়। আর হেলিকপ্টারে করে ফায়ার সার্ভিসের লোক বনে চলে আসে আর পানি দিতে থাকে। অন্যদিকে কাকলি টুনিকে নিয়ে সোনা ছানার কাছে চলে যায়। এই যে টুনি, তোর সেই জাদুর ছানা, তাড়াতাড়ি ওর গায়ে জল ছিটিয়ে দে। এরপর টুনি সোনার ছানার গায়ে জলগুলো ছিটিয়ে দেয় এবং সাথে সাথে ছানাটি সাধারণ ছানার রূপে ফিরে আসে।
এত বড় অন্যায় কাজ করেছে, তাকে এর শাস্তি পেতেই হবে। বলো, কে বনে আগুন লাগিয়ে দিয়েছে? আমি স্যার, আমি অনেক লোভে পড়ে এসব করেছি। আমার লোভের শাস্তি আমাকে অবশ্যই পেতে হবে, অবশ্যই পেতে হবে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, কি কারণে লোভ করেছিলে? স্যার, কাকুলি দিদিকে ক্ষমা করে দিন। যে নিজের অন্যায় স্বীকার করেছে আর তার ঘরবাড়ি পুড়ে যাওয়ার শাস্তিও সে পেয়েছে, তাই বলে এবারের মতো তাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ক্ষমা করলাম। আর যদি কখনো এমন কাজ করা দেখি তবে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিব। দেখো টুনি, দুঃখ আর আনন্দ দুটোই আমাদের জীবনের অঙ্গ। যেমন দিন আর রাত পাশাপাশি থাকে, ঠিক তেমনই এখন রাত, তার মানে সুন্দর এক সকাল আসছে। বাবা টোনা, আমি তো জানতাম তুমি বনি স্কুলের অঙ্কের টিচার, এখন তো দেখছি বড্ড সাহিত্যিক হয়ে উঠেছো। আরে, তুমি মন খারাপ করে ঘরের মধ্যে চুপটি করে বসে আছো, আর তোমার মন ভালো করার জন্য একটু সাহিত্যিক হলাম, তাতে দোষের কি বলো? ঘরে তো দুজন সদস্য, আমরা একে অন্যকে হাসি মুখে রাখার দায়িত্ব আমাদের। হ্যাঁ, দুজন সদস্যই তো বটে। যাক, ওসব কথা বাদ দাও তো। তুমি স্কুল থেকে সবে এসেছো, হাত মুখ ধুয়ে এসো, আমি পুকুর থেকে খাবার জল নিয়ে আসি। এই কথা বলে টুনি কলসি নিয়ে জল আনার উদ্দেশ্যে পুকুর ঘাটে চলে যায়। আর টোনা টুনির চলে যাওয়ার পথে শান্ত ধীর চোখে তাকিয়ে থাকে। সবাই বলে যা হয় তা নাকি সব ভালোর জন্যই ঘটে, কিন্তু এ কি ঘটে গেল আমার জীবনে? পুরো জীবনটা আমার ওলটপালট হয়ে গেছে। কেন হলো এসব আমার সাথে? কেন? এমনটা না হলেও পারতো। না না, আমি আর কাঁদবো না, এসব নিয়ে আর কখনোই মন খারাপ করব না। এই কথা বলে টুনি কলসিতে জল নিয়ে বাড়ি ফিরে যায়। আর বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়। এরপর টুনি, তুমি সারাদিন এভাবে মন খারাপ করে বসে থাকো, আমার একদম ভালো লাগে না। তুমি সব সময় একটা কথা মনে রাখবে, আমাদের জীবনের সাথে যা ঘটে যায় তার উপর আমাদের কখনোই হাত থাকে না। বড্ড একা লাগে, বড্ড একা। আমি পারলাম না কেন বলো তো? আমার চোখের সামনে সব শেষ হয়ে গেছে, সব। টুনির এমন অসহায়ত্ব দেখে টুনা খাবার ছেড়ে টুনির পাশে বসে পড়ে আর টুনির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। এরপর রাত গভীর হলে তারা দুজনে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। মা, মা, মা কোথায় তুমি? আমাকে সাপে কামড়িয়েছে, বাঁচাও মা, বাঁচাও মা, আমার খুব যন্ত্রণা হচ্ছে মা। হাই হাই, ওরে তোরা কে কোথায় আছিস রে? আয়, আমার মেয়েকে সাপে কামড়িয়েছে। ওরে তোরা কে কোথায় আছিস রে? বাঁচাও, 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 আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়ে। এ কি টুনি, শান্ত হও তুমি। আবার সেই স্বপ্ন দেখেছো? টুনি, কোথাও কেউ নেই। টুনি, টুনি। হ্যাঁ গো, আমি আবার আমার মেয়ের স্বপ্ন দেখেছি। মেয়েটাকে বাঁচাতে পারিনি গো, সেদিন আমি মেয়েটাকে বাঁচাতে পারিনি। মেয়েটা সাপের কামড়ে সেদিন আমার চোখের সামনে মারা গেল। আমি তোমার এক অপয়া বউ, কলঙ্কিনী মা, একটা সন্তানকে বাঁচাতে পারিনি আমি। শান্ত হও বউ, শান্ত হও। সেদিন তোমার কোনো দোষ ছিল না, আমাদের ভাগ্যের দোষ ছিল। শান্ত হও বউ, ঘুমিয়ে পড়ো, রাত গভীর হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। এই কথা বলে টোনা টুনিকে শান্ত করে আবার ঘুম পাড়িয়ে দেয়। এর পরের দিন সকালবেলা কাট কাট মিষ্টি, বড় বড় গাছগুলো দেখি কাট। বড় বড় গাছগুলোর কাঠ অনেক মজবুত হয়, আমরা এই কাঠগুলো দিয়ে শক্তপোক্ত ঘর বানাতে পারবো। হ্যাঁ, বড় বড় গাছগুলোই তো কাটতে হবে, সামনে বর্ষাকাল আসছে, মজবুত করে ঘর না বানালে তো বর্ষায় আমাদের ভীষণ অসুবিধা হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস, প্রতিটা পাখিকে মজবুত করে ঘর বানানো উচিত, কারণ পাখির প্রধান আশ্রয় এই ঘর, আর ঘরই আমাদের বাইরের বিপদ থেকে রক্ষা করবে, ছোট ছোট বাচ্চাদের দুষ্টু পাখিদের হাত থেকে বাঁচাবে।
মিষ্টি টিয়ে আর শালিক যখন নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটা বিষধর সাপ বের হয় আর কোনো কারণ ছাড়াই দুজনের পায়ে ছোবল মেরে পালিয়ে যায়। হায় হায়, আজকেও বনে দুজন সাপের কামড়ে মারা গেল। কি হচ্ছেটা কি এই বনে? দিন দিন সাপের কামড়ে পাখিদের মৃত্যুহার বেড়েই চলেছে। না না, আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। এই সমস্যার সমাধান করার জন্য বনের মোড়ল উল্লু প্যাঁচার কাছে যেতেই হবে। আমাদের এই সমস্যার সমাধান চাই। আর যদি এই সমস্যার সমাধান না করা হয় তাহলে একে একে সবাই মারা যেতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমাদের সমস্যার কথা বনের মোড়ল উল্লু প্যাঁচাকে জানাতে হবে। চলো সবাই। এই কথা বলে সব পাখিরা মিলে বনের মোড়ল মশাই উল্লু প্যাঁচার কাছে যায়। উল্লু প্যাঁচা সব পাখিকে নিয়ে বড় একটা গাছের মগডালে মিটিং বসায়। মোড়ল মশাই, বড্ড নিরুপায় হয়ে আমরা আপনার কাছে এসেছি। বনে প্রতিটি পাখি সাপের কামড় খেয়ে মারা যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো পাখির সংখ্যা কমে যাবে। ঠিক ঠিক, এ তো একটা কঠিন সমস্যা। আজ একজন মরেছে, কাল দুজন মরবে, তা তো হতে দেয়া যায় না। আমরা সাধারণ পাখিরা সাপকে তো আর শাস্তি দিতে পারবো না। তার বদলে একজন সাপুড়েকে ডেকে এনে আমাদের বনে আশ্রয় দেই, সেই আমাদের বাঁচাতে পারবে। ঠিক 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 বলেছেন মোড়ল মশাই, আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বনের সব পাখিরা যখন গাছের মগডালে মিটিং করছিল, ঠিক সেই সময় সেই দিক দিয়ে টুনিও উড়ে যাচ্ছিল। সব পাখিকে একসাথে দেখে টুনি সেই ডালে এসে নেমে পড়ে আর বলে, কি ব্যাপার, এখানে কিসের মিটিং চলছে? আমাকেও বলো তোমরা। সবার মুখে এমন আতঙ্কের ছাপ কেন? কি সমস্যা হয়েছে? বনে এখন সাপের কামড়ে পাখিদের মৃত্যু হচ্ছে, তাই আমরা সবাই মিলে ঠিক করেছি একজন সাপুরিয়াকে বনে জায়গা দিব। সেই বনে থেকে আমাদের সাপের কামড় থেকে রক্ষা করবে, সাপের কামড়ের চিকিৎসা করবে। এসব তোমরা কি বলছো? সাপুরে কখনো সাপে কাটা রোগীকে ভালো করতে পারে না। তোমরা বনে সাপুরেকে না এনে একজন ডাক্তারকে নিয়ে এসো। এই বনে হাসপাতাল বানাও। এসব ভণ্ড সাপুরেদের এই বনে জায়গা দিও না। চুপ কর টুনি, সাপের কামড়ের চিকিৎসা সাপুরে করতে পারবে না তো ডাক্তার করতে পারবে? খুব বেশি জ্ঞানের কথা বলছিস তুই। নিজের মেয়েটাকে তো সাপের কামড় থেকে বাঁচাতে পারিসনি, তোর পরামর্শ শুনবো কেন আমরা? হ্যাঁ, ছাড়ুন তো ওই টুনির কথা মোড়ল মশাই। এই বনে ওর মেয়েকেই তো আগে সাপে কেটেছে। ওর মেয়েকে দিয়েই সর্বনাশটা শুরু হয়েছে, আবার এসেছে বড় বড় কথা বলতে। চলো, অযথা সময় নষ্ট করা যাবে না। আমার চেনা জানা একজন সাপুরে পাশের বনে আছে, তাকে আমাদের গ্রামে নিয়ে আসার নিমন্ত্রণ জানাই। চলো চলো। এই কথা বলে সব পাখিরা মিটিং ভেঙে পাশের বনের উদ্দেশ্যে উড়ে চলে যায়। আর টুনি তাদের উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকে, দাঁড়াও দাঁড়াও, তোমরা যেও না। আমার মতো ভুল তোমরা কেউ করো না। থামো। হায় হায়, সেদিনও আমি একই ভুল করেছিলাম। মেয়েকে নিয়ে এক ভণ্ড সাপুরের কাছে না গিয়ে যদি ডাক্তারের কাছে যেতাম, তবে হয়তো মেয়েটা আমার আজ বেঁচে থাকতো। থামো, সবাই থামো। টুনির এই আত্মচিৎকার কারো কান পর্যন্ত যায় না, আর টুনি অসহায় দৃষ্টি নিয়ে তাদের চলে যাওয়া দেখতে থাকে। এরপর, আরে বাবা, কি পরম সৌভাগ্য আমার! পাশের বন থেকে এতগুলো পাখি আমার সাথে দেখা করতে এসেছে। তা বলুন, আপনাদের কি লাগবে? ঔষধি গাছের ঔষধ লাগবে নাকি নাকি সাপে কাটা পাখির চিকিৎসা লাগবে? আমরা আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। আমাদের বনে সাপের উপদ্রব বেড়েই চলেছে, তাই আমরা চাইছি যে আপনি আপনার পরিবার নিয়ে একদম আমাদের বনে গিয়ে স্থায়ীভাবে বসবাস করুন আর আমাদের বনে সাপে কাটা রোগীদের চিকিৎসা করুন। আরে বাহ, এ তো আমার কাছে সৌভাগ্যের বিষয়। ঠিক আছে, আমি কালকেই সবকিছু বেঁধে বউ নিয়ে আপনাদের কাছে চলে যাব। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আপনি আমাদের বনে গেলে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিব আপনাকে। শুধুমাত্র আমাদের বনের সাপে কাটা পাখিদের চিকিৎসা করবেন। এই কথা বলে সব পাখিরা সাপুরে ঈগলের কাছ থেকে চলে যায়। আর ঈগলি তার নীরবতা ভেঙে ঈগলকে বলে, তুমি আবার কোন সর্বনাশের খেলায় মেতে উঠবে ঈগল? সাবধান হয়ে যাও, এসব কিন্তু ভালো নয়। এই,
তুমি চুপ করো তো, কানের কাছে একদম ঘ্যান ঘ্যান করবে না। ওই বনে গেলে আমরা ফ্রি ফ্রি খাবার পাবো, বাড়ি পাবো। এত সুযোগ সুবিধা আর হাতছাড়া করতে পারবো না আমি। ঈগল যা করতে চাচ্ছে তার পরিণাম একদম ভালো হবে না, একদম ভালো হবে না। এই কথা বলে ইগলি ঘরের ভেতর চলে যায়। এর পরের দিন সকালবেলা ঈগল আর ইগলি তাদের সবকিছু গুটিয়ে নিয়ে পাশের বনে চলে যায়। পাশের বনের পাখিরা তাদের থাকার জন্য একটা বাড়ি বানিয়ে দেয়। এরপর ঈগল ঈগল বাড়িতে আছো? ঈগল তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, কবুতরকে সাপে কেটেছে, তাড়াতাড়ি এসো। সরে যাও, সরে যাও, তোমরা সবাই সরে যাও। আমাকে বিন বাজাতে দাও, এক্ষুনি একে ঠিক করে দিব আমি। কোথায়? এখনো তো কবুতর চোখ মেলে তাকাচ্ছে না। কেন তাকাচ্ছে না? তোমার বিন বাজাতে সাপ আসছে না কেন? এই রোগী কিছুতেই বাঁচবে না, যত বড় সাপুরে চিকিৎসা করুক না কেন। এর যে কাল মৃত্যু হয়েছে। যা যা, তোরা একে ভেলায় ভেসে দে। যত সব ভন্ডামি। আরে তুমি ওই সাপুরে ঈগলের বউ ইগলি না? এভাবে পুকুর পাড়ে মন খারাপ করে বসে আছো কেন? এই বনবুঝি তোমার পছন্দ হয়নি? চোখের সামনে আমার স্বামী সবার এত ক্ষতি করবে তা আমি মেনে নিতে পারছি না। মানে এসব কি বলছো? আমার স্বামী এই বনে সবার ক্ষতি করবে। সে এক ভণ্ড সাপুরে, কারো উপকার করার চাইতে ক্ষতি বেশি করবে। আমি চাই আমার স্বামী যেন ভালো হয়ে যায়। তুমি যদি আমার কথা অনুযায়ী চলো তবে তোমার স্বামীকে আমরা ভালো পথে ফিরিয়ে আনতে পারি। তার ভন্ডামিতে আর কারো প্রাণ যাবে না। তুমি আমার বুদ্ধি শুনতে রাজি তো? হ্যাঁ হ্যাঁ, বলো কি বুদ্ধি তুমি আমাকে দিবে? ইগলির কথা শুনে টুনি ইগলির কানে কানে তার বুদ্ধির কথা বলে আর ইগলিকে নিয়ে টুনি ঈগলের বাড়িতে যায়। এরপর কোনো কথাই না বলে ইগলি মাটিতেই মরার মতো শুয়ে পড়ে আর টুনি চিৎকার করতে থাকে। ঈগল ঈগল তাড়াতাড়ি বের হয়ে এসো, ইগলিকে সাপে কেটেছে, তাড়াতাড়ি বের হয়ে এসো। টুনির এমন চিৎকার শুনে বনের সব পাখিরা সেখানে এসে জড়ো হয় আর ঈগলও ঘর থেকে বের হয়ে আসে। হায় হায়, এ কি? ইগলির কি হয়েছে? ইগলি ওঠো, তোমার কিচ্ছুটি হবে না। সবাই দাঁড়িয়ে দেখছো কি? একজন ডাক্তারকে ডেকে নিয়ে এসো। ডাক্তার? কিসের ডাক্তার? তুমিই তো কত বড় সাপুড়িয়ে, কতজনকে তো তুমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছো, আর নিজের বউয়ের চিকিৎসা করতে পারবে না? না, আমার বউকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। বউকে সাপে কেটেছে, এখন সাপুরে কি করবে? সাপ কেটেছে বউকে, বুঝতে পারছো তোমরা? চলো, ইগলিকে ডাক্তারের কাছে নিয়ে চলো, নয়তো বাঁচাতে পারবো না। আমার বউকে আমি বাঁচাতে পারবো না। ঈগল যখন সবার সাথে চিৎকার করছিল তখনই ইগলি উঠে দাঁড়ায় আর ইগলিকে দেখে ঈগল অবাক হয়ে যায়। এ কি ইগলি, তোমাকে নাকি সাপ কেটেছে? তুমি সুস্থভাবে দাঁড়িয়ে আছো কিভাবে? নাটক করলে তুমি? নাটক করলে আমার সাথে? হ্যাঁ নাটক করলাম। তুমি সবার ক্ষতি করবে তা আমি সহ্য করব না। তাই টুনির বুদ্ধিতে তোমার মুখ থেকে সত্যি কথা বের করার জন্য এই অভিনয় করেছি। বলো ঈগল, তুমি স্বীকার করো তুমি চিকিৎসার নামে প্রতারণা করছো, সবার সাথে প্রতারণা করছো। হ্যাঁ, আমি প্রতারণা করেছি সবার সাথে। একজন সাপে কাটা রোগীকে ডাক্তার ছাড়া কেউ ভালো করতে পারবে না। আমার ভুলের জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। সেই সাথে এই পেশা আমি চিরদিনের জন্য ছেড়ে দিচ্ছি। টুনি রে, তুই বনের পাখিদের নিয়ে কত চিন্তা করিস, আর দেখ তুই যখন প্রথমে বনে ডাক্তার আনার কথা বললি তোকে কত অপমান করেছি। আমাদের ক্ষমা করে দিস টুনি। তোমরা ছাড়া আমার আপন বলতে আর কে আছে বলো? আমিও তো ভুল থেকে শিক্ষা নিয়েছি। আমার ছোট্ট মেয়েটাকে যদি কোনো সাপুরের কাছে না নিয়ে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতাম তবে আমার মেয়েটা আজ আমার কোলে খেলা করতো। চুপ কর টুনি, আর কাঁদিস না। তোর মেয়ে হারানোটাকে আমরা তোর অপূর্ণতা মনে করেছিলাম, তোকে কত কথা শুনিয়েছিলাম, কিন্তু এটা বোঝার চেষ্টা করিনি যে কারো অপূর্ণতা দেখে অবহেলা না করে
তাকে বুদ্ধি এবং কর্মদক্ষতা দিয়ে বিচার করা উচিত। আসলে বুদ্ধি মাথায় থাকে, অপূর্ণতাতে নয়। এই কথা বলে বনের সকলেই টুনির জয় জয়কার করতে থাকে। আর এভাবেই টুনির বনের সকলের মন থেকে কুসংস্কার দূর করে দেয়। দে দে বলছি, তরকারি বাটিটা আমাকে দে। আমি অনেকদিন থেকে মাছ খাই না, তাই একা আমি খাবো। দে দে বলছি এক্ষুনি। না, আমি দিব না। এই তরকারি দিয়ে আমি ভাত খাবো। খুব তো বাপের বাড়ির বড়াই করো। যাও বাপের বাড়িতে গিয়ে মাছ খেয়ে এসো। এখানে এসে আবার আমার খাবারের ভাগ কেন বসাচ্ছ বলো তো দেখি? এই সতীনের ঘরের সতীন, একদম আমার বাপের বাড়িকে তুলে আনবি না বলে দিলাম। এই, তুই যে আমার বাবার বাড়ির কথা বলছিস, তোর বাবার বাড়িও তো অনেক বড়লোক, তাই না? আর তুইও তো অনেক বাহাদুরি দেখাস। যা নিজের বাপের বাড়ি গিয়ে মাছ মাংস খেয়ে আয়। আমাকে বলছিস কেন? দেখো দিদি, একদম আমাকে বাপের বাড়ির কথা বলবে না, এই বলে দিলাম আমি। কেন রে, এখন তোর গায়ে লাগছে বুঝি? কিন্তু এতক্ষণ যে আমার বাপের বাড়ি নিয়ে কথা বললি, তখন কিছু হলো না তাই না? শোন, তোর যেমন গায়ে লেগেছে তেমনি আমারও গায়ে লেগেছে, তাই এরপর থেকে বাপের বাড়ি নিয়ে কথা বলার আগে দুবার ভেবে নিবি, এই বলে দিলাম। ওসব না হয় আমি পরে ভেবে নিব, এখন আগে আমাকে এই তরকারির বাটিটা দাও, আমি একটু তৃপ্তি করে খেয়ে নেই। তোকে বলছি না এই তরকারি আমার, তবুও তুই কেন বুঝছিস না? হ্যাঁ, দুই সতীন মিলে তরকারির বাটি নিয়ে তুমুল ঝগড়া করতে থাকে। আর তাদের ঝগড়া শুনে তাদের শাশুড়ি মিনু সেখানে চলে আসে। সাত সকাল বেলায় কি হয়েছে তোমাদের? হ্যাঁ, অমন করে ঝগড়া কেন করছো? তোমাদের জ্বালায় তো আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসবে, আর কটা কথা শুনিয়ে অপমানও করে যাবে। দেখুন না মা, অনেক কষ্ট করে আমি একটা মাছ বাজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে তৃপ্তি করে একটু ভাত খাবো বলে, আর সেটা নিয়েই এই মুন্নি আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। হতচ্ছাড়ি সতীন কোথাকার, জীবনটা একদম ছারখার করে দিল। তোমাদের দুজনের তো দেখছি সাহস কম নয়। এই সংসারে আমি উপস্থিত থাকতেও তোমরা আমার চোখের আড়ালে মাছ লুকিয়ে রাখো। তা বলি, মাছ কিনতে কি টাকা লাগে না? হ্যাঁ, এভাবে যে আরো কত কি আমার চোখের আড়ালে লুকিয়ে খাও কে জানে। না 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 মা, আপনি আমাদের ভুল বুঝছেন, আমরা মোটেও এমন কাজ করি না। তোমরা করো কি না করো তা তো আমার স্বচক্ষেই দেখতে পাচ্ছি। দাও তো দেখি বাটিটা আমাকে। এবার আমাকে গরম ভাত দাও, আমি একটু শান্তি করে খেয়ে নেই। শাশুড়ির এমন কথা শুনে দুই সতীন পুরো হতবাক হয়ে যায় আর নিরুপায় হয়ে গরম গরম ভাত এনে দেয়। আর মিনু সেই ভাত আর তাতে তরকারি নিয়ে তৃপ্তি করে খেতে থাকে। এদিকে দুই সতীনটা দেখে একে অপরকে বলতে থাকে, মা তো রোজই ভালো মন্দ খায়, আমরা যদি দুজনে ঝগড়া না করে একটু মিলেমিশে খাবারটুকু ভাগাভাগি করে খেতাম তাহলেই ভালো হতো। ধুর, শুধু ভালো নয় রে দিদি, অনেক ভালো হতো, অন্তত আমাদের পেটে খাবারটুকু যেত। তোমরা দুজনে ফিস ফিস করে কি বলছো? হ্যাঁ, নিশ্চয়ই আমার নামে বদনাম করছো তাই না? আর না মা, না, আমাদের ঘরে কটা মাথা? হ্যাঁ, যে আমরা আপনার নামে বদনাম করব বলুন? আমাদের ঘরে কি অতগুলো মাথা আছে নাকি? ছি 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 ছি, আপনার নামে বদনাম কেন করব মা? কোনো বদনাম করছি না, আপনার গুণগানই গাইছিলাম। ও ঠিক আছে। শোনো শোনো, আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি আমার ঘরে গিয়ে একটু বিশ্রাম নিব, আর বিশ্রাম শেষে তোমাদের নিয়ে এক জায়গায় যাব আমি। মিনু চলে যায়। দুই সতীনও না খেয়ে নিজেদের ঘরে চলে যায়। এরপর দেখতে দেখতে সকাল গড়িয়ে প্রায় দুপুর হয়ে আসে। মিনু তার ছেলের বউদের নিয়ে কচুর জমিতে যায়। মা, আপনি আমাদের কচুর জমিতে কেন আনলেন? আমাদের তো বাড়িতে অনেক কাজ আছে, দুপুরের জন্য আমাদের রান্না করতে হবে। মা, আমি সেই রান্নার যোগান দেওয়ার জন্যই তো এখানে এসেছি। যাও, এবার গিয়ে দুজনে কচু পাতা তুলে নাও, আজ দুপুরে বাড়িতে কচু রান্না হবে। মা, আমি যে একদম কচু খেতে পাই না। শোনো বৌমা, ওসব নবাবজাদি ভাব আমার কাছে একদম চলবে না, বুঝেছো? আমার কাছে থাকতে হলে
এমন খাবার খেয়েই থাকতে হবে। আর কচু তো অনেক অখাদ্য কুখাদ্য নয়, অনেক ভালো খাদ্য। কচুতে কত ভিটামিন আছে তোমরা কি জানো? রোজ যদি কচু তোমরা খাও তাহলে আকাশের অতি ক্ষুদ্র নক্ষত্রগুলো তোমরা জল জল করে দেখতে পারবে। চোখের দৃষ্টিশক্তি ভালো হবে, ভালো। ভিটামিন এর জন্য তোমাদের চোখের জ্যোতি দ্বিগুণ বেড়ে যাবে গো। শুধু কচু খেয়ে তো আর চোখের জ্যোতি বাড়ানো যাবে না মা, তার সাথে যে মলা ও ঢেলা মাছও খেতে হবে। তোমাদের মুখে ঝাঁটা বৌমা, কারণ ওসব দামি খাবার তোমাদের মুখের জন্য নয়, তোমাদের জন্য কচু পাতাই উত্তম, বুঝেছো? মা, আপনি এত কিপটে কেন বলুন তো? সামান্য একটু মাছ আমাদের খাওয়ালে আপনার কি এমন ক্ষতি হয়ে যাবে মা, বলুন তো? এত কিপটামি কিন্তু ভালো না মা। শোনো, তোমাদের মতো বেহিসাবি আমি নই। যদি আমি বেহিসাবি হতাম তাহলে আজ আমার এত ধন সম্পত্তি থাকতো নে। ভিক্ষের থালা হাতে নিয়ে রাস্তায় রাস্তায় আমাদের ভিক্ষে করতে হতো। ভিক্ষে তো আর আপনি করবেন না, আমাদের শুধু হাসপাতালের বেডে ভর্তি করাবেন। বুঝি সব বুঝি। এই বুড়িটা খুব খারাপ। বৌমা, কিছু বললে মনে হয়? না মা, না, আমরা একদম কিছু বলিনি। এই মুন্নি, নে তাড়াতাড়ি কচু পাতা তুলে নে, ওইদিকে আমাদের স্বামী যে আবার দুপুরে খেতে চলে আসবে। টুনি আর মুন্নি তাড়াহুড়ো করে কিছু কচু পাতা তুলে নিয়ে নিজেদের বাড়ি ফিরে আসে আর রান্না করে টোনার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে টোনাও চলে আসে। বাড়িতে আজ কি রান্না করেছো? কি আর করব বলো, মায়ের আদেশে শুধু কচু পাতা রান্না করেছি। এটা দিয়ে খেয়ে নাও গো, যাও খেয়ে নাও। মায়ের এমন কিপটামো আর ভালো লাগছে না আমার। সারাদিন আমি পরিশ্রম করি, তারপর দুটো খাওয়ার জন্য আমি বাড়িতে ফিরে আসি, আর সেখানে এসেও যদি এমন খাবার পাই তাহলে কি আর খেতে ইচ্ছে করে? কি রে বাবা, তুই আমার ছেলে হয়ে এমন বিলাসিতার কথা কিভাবে বলতে পারিস? হ্যাঁ, আমি তো সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি। শোনো মা, তোমার এমন কিপটামো আমার আর একদম ভালো লাগছে না। তুমি যদি এমন করতেই থাকো তাহলে আমি আমার বউদের নিয়ে তোমার এই বাড়ি থেকে বেরিয়ে যাব, এই বলে দিলাম। আহা, বাবা, অমন মাথা গরম করেনি। শান্ত হ। দেখ বাবা, আজকালকার দিনে বাজারে যে ঊর্ধ্বগতি, সেখানে যদি 2 টাকা সঞ্চয় করা না হয় তাহলে তো আমরা সবার থেকে পিছিয়ে পড়বো বাবা। তুই কি সেটা চাস বল তো? সমাজে আমি আরো অনেক পাখি দেখেছি, কিন্তু তোমার মতো হার কিপটে আমি দুটো দেখিনি। এই বলে টোনা রেগে আগুন হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু তাতে মিনুর কিচ্ছু যায় আসে না। সে তার নিজের অবস্থাতেই অটুট থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। একদিন মিনু তার জমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একাই বলতে থাকে, আজ আমি অল্প অল্প করে ব্যয় করেছিলাম বলে আমার এত জমি হয়েছে। আজকাল কেন জানি আবার আমার শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছে। তার উপর আবার এই জমিগুলো চাষ করা দরকার। একা একা যে কিভাবে করি, শ্রমিক নিলেও তো অনেক টাকা ব্যয় হয়ে যাবে। পেয়েছি উপায়। আমার বাড়িতেই তো 2টো শ্রমিক আছে, যাকে বলে কামলা। সেখানে আবার আমি অন্য কি চিন্তা করছি? হ্যাঁ, যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। মিনু তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসে আর তার 2 বউকে নিয়ে জমিতে যায়। মা, আমরা তো আপনার বাড়ির বউ, এভাবে যে আপনি আমাদের বাড়ির বউকে মাঠে নিয়ে এসেছেন, পাখিরা তো আমাদেরকে মন্দ বলবে। মা, রাখো তোমাদের ওসব মন্দ বলা। আমার টাকার প্রয়োজন, আরো জমির প্রয়োজন। এখন যদি আমি তোমাদের রেখে অন্য কোনো শ্রমিক নেই তাহলে তো তাদের পেছনে অনেক টাকা ব্যয় হয়ে যাবে।
ছি মা ছি, সামান্য কটা টাকার জন্য আপনি এমন জঘন্য কাজ করছেন। আমরা আপনার এই জঘন্য কাজ করব না। দিদি চলো, এক্ষুনি আমরা বাড়িতে চলে যাব, আর বাড়ি ফিরে গিয়ে বাপের বাড়ি চলে যাব। তোমরা যদি জমি থেকে বের হয়েছো, তাহলে আমি তোমাদের এই লাঠি দিয়ে পিটিয়ে এখানেই রেখে যাব বলে দিলুম। আরে মিনু মাসি, বউদের এমন করে খাটাচ্ছ কেন? খাটাচ্ছ গো? শোনো, আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি। কি এমন বুদ্ধি রে কালু, বল আমায়। তোমার এই জমিগুলো আমাকে কন্টাক্ট দাও, আমি একাই তোমার এই জমিতে চাষাবাদ করব। আর এখান থেকে যে ফসলগুলো আসবে তার 3 ভাগের 2.5 ভাগ তোমাকে দিব, আর বাকি ভাগগুলো আমি আমার করে নিব। না না না, তুই যে হাফ ভাগ নিবি সেটা তো আমার কম হয়ে যাবে, তাই না? তুমি ভেবে দেখো মাসি, তোমার কোনো পরিশ্রম করতে হবে না, কোনো শ্রমিক খরচও দিতে হবে না, ঘরে বসেই তুমি তোমার প্রাপ্য ফসলটুকু পেয়ে যাবে। কালু তো ঠিক কথাই বলেছে, আমি বরং রাজি হয়ে যাই। যে ফসলগুলো থাকবে ওগুলো বিক্রি করে আমি আরো জমি কিনতে পারবো। কি হলো মাসি, অমন ফিসফিস করে কি ভাবছো? কিছু না রে, কিছু না, আমি তোর প্রস্তাবে রাজি। তাহলে এক্ষুনি এই পেপারে সাইন করে দাও। মা, আপনি এত সহজে রাজি হবেন না মা। তোমরা চুপ করো তো, আমি খুব ভালো করেই জানি আমার লাভ তোমাদের কোনোভাবেই সহ্য হয়নি। এটা যদি আমার ক্ষতি হতো তাহলে তোমরা খুব সহজে মেনে নিতে। মা, আপনি আমাদের ভুল বুঝছেন মা। মাসি, ওরা তোমার ভালো একদমই চাচ্ছে না, তুমি তাড়াতাড়ি এটাতে সাইন করে দাও। মিনু আশেপাশে আর না তাকিয়ে সোজা পেপারে সাইন করে দেয় আর নিজের ছেলের বউদের নিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে কালু সাইন পেয়ে মহা খুশি হয় আর আনন্দে লাফাতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। দুইশো তিন তাদের স্বামীকে বলতে থাকে, ওগো, কচু পাতা খেতে খেতে আমাদের জিভের পুরো ছাল উঠে গেছে গো, আর যে একদম ভাত গিলতে পারছি নে। তাই বলছিলাম কি, তুমি যদি একটু মাছ কিনে আনতে, তাহলে আমরা একটু মাছ দিয়ে পেট ভরে খাবার খেতে পারতাম গো। আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে বাড়ি ফেরার পথে মাছ কিনে নিয়ে আসবো। টোনা এই বলে অফিসে চলে যায়। আর এদিকে মিনু দরজার আড়াল থেকে সব কথা শুনে ফেলে আর রেগে গিয়ে বলে, খুব মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে তাই না? চলো, তোমাদের আমি মাছ খাইয়ে নিয়ে আসছি। কোথায় যাব আমরা মা? মাছ খাবে না মাছ? এই বলে মিনু জোর করে দুই বউকে নিয়ে পাশের একটা পচা পুকুরে নিয়ে যায় আর দুই বউকে জোর করে সেই পুকুরে নামিয়ে দেয়। কত মাছ খাবি তোরা? হ্যাঁ, এখন এই পচা পুকুরের পচা মাছগুলো খেয়ে নে দেখিনি। খুব তো আমার ছেলের টাকা খরচ করার ফোন দিয়ে আসছিলি তাই না? এবার দেখি কি করে তোরা আমার ছেলের টাকা নষ্ট করিস। মা, আপনি দয়া করে আমাদের এই পচা পুকুর থেকে তুলুন। কি গন্ধ! আমরা যে এই নোংরা গন্ধ সহ্য করতে পারছি না মা। তো দয়া করুন মা, আপনি আমাদের উপরে উঠতে দিন মা। কি গন্ধ, আমার তো বমি আসছে মা। তোদের এক্ষুনি উপরে উঠে আসা হবে নে, তোরা যত পারবি এখন মাছ খেয়ে নে। মিনু জোর করে তার দুই বউকে পচা পুকুরে ডুবিয়ে রাখে। এভাবে ঘন্টার পর ঘন্টা 203 পুকুরের জলে ডুবতে থাকে। ডুবতে ডুবতে তারা অসুস্থ হয়ে যায় আর তখনই সেখানে টোনা মাছ নিয়ে আসে। মা, এ তুমি কি করছো? ওদের দুজনকে তুমি মেরে ফেলার চিন্তা করছো? তুই তবুও টাকা খরচ করে মাছ কিনে এনেছিস তাই না? হ্যাঁ রে, টাকা কি গাছে ধরে নাকি যেভাবে তুই খরচ করছিস? মা, মিতব্যয়ী হওয়া ভালো, কিন্তু এমন জঘন্যতম কিপটে হওয়া একদম ভালো নয়। এতে করে সংসার জীবন পুরো নরকে পরিণত হয়ে যায়। এই বলে টোনা জলে নেমে তার দুই বউকে তুলে উপরে নিয়ে আসে আর বাড়ি ফিরে যায়। এরপর থেকে যতই সময় বাড়তে থাকে টোনার দুই বউ ততই অসুস্থ হতে থাকে।
এরা দুজনেই তো অনেক অসুস্থ হয়ে গিয়েছে। এবার আমি কি করি? আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। শোন বাবা, এরা এমনিতে সুস্থ হয়ে যাবে, শুধু শুধু এদের পেছনে টাকা খরচ করিস না তো। মা, তুমি চোখের সামনে থেকে সরে যাও তো। চলে যাও এক্ষুনি, তোমাকে আমার আর একদম সহ্য হচ্ছে না। ভালো কথা বললাম তো, গায়ে লাগলো না। আমি বরং এক কাজ করি, কালুর কাছে যাই আর আমার জমির ভাগটা নিয়ে আসি। কালু, ও কালু, তুই তো ফসল তুলেছিস, এবার আমার ফসলের ভাগটা দে দেখিনি। আমি তোমার কোন ফসলের ভাগ দিব গো? আমার কাছে তো কারো কোনো পাওনা নেই। পাওনা নেই মানে? তুই তো আমার জমি নিয়ে তাতে চাষ করেছিস। আমি তো তোমার কোনো জমি এমনি এমনি নেই। তুমি তো আমাকে তোমার সব জমি ইচ্ছায় লিখে দিয়েছো। শোনো, এখন আমার অনেক কাজ আছে, দয়া করে আমাকে আর বিরক্ত করো না তো। যাও এখান থেকে। এই বলে কালু মিনুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। আর মিনু কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে, এসে সবাইকে সব কথা খুলে বলে। কিন্তু তার কথা কেউ কর্ণপাত করে না, কারণ দুই বউ যে ভীষণ অসুস্থ। মা, দেখেছো তোমার অতি লোভে কেমন তাঁতি নষ্ট হয়ে গেল? যদি তুমি বেশি লোভ না করতে, তাহলে আজ তোমার এমন দিন দেখতে হতো না। এমন সময় টুনি আর মুন্নি জোরে জোরে শ্বাস নিতে থাকে। হঠাৎ করে দুজনের মৃত্যু হয়ে যায়। আসলে অতিরিক্ত নোংরা জলে দীর্ঘক্ষণ ভিজে থাকার কারণে আর নোংরা জল খাওয়ার কারণে তাদের নার্ভগুলো নষ্ট হয়ে গেছে। মা, এবার আর কেউ তোমার অন্ন ধ্বংস করবে না। তুমি যেমন কৃপণ ছিলে তেমনই থাকতে পারবে। বাবা, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি বাবা। আমি আর কোনোদিন এমন করব না বাবা। বন্ধুরা, মিতব্যয়ী হয়ে আপনজনদের চাহিদা পূরণ করতে শিখুন, তবেই জীবন সুন্দর হবে। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।